7,90,000 কোটি টাকার বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি। বৈষম্যহীন ও টেকসই অর্থ ব্যবস্থা করার প্রত্যয়। পরিবহন ও জ্বালানিতে এবারও সর্বোচ্চ বরাদ্দ। তরুণদের জন্য থাকছে 200 কোটি টাকা। গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট খাতে বরাদ্দ 405 কোটি। বাজেট প্রস্তাবনায় দাম বাড়ছে এসি, ফ্রিজ, মোবাইল ফোন, মোটরসাইকেল সহ বিভিন্ন পণ্য। কমছে তরল দুধ, কলম ও জ্বালানি তেলের দাম। প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা, বলছে বিএনপি। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বরাদ্দ কম, দাবি সিপিডির। রাজনৈতিক দলগুলোর একমত হওয়া বিষয়গুলো নিয়ে জুলাই সনদ তৈরি করবে সরকার। ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শুরু। এবং 1 মাসের মধ্যে সংস্কার বাস্তবায়ন করে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব, বলছে বিএনপি। জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ নয়, দাবি এনসিপির। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো। সঙ্গে থাকছে আমি তানজিয়া জ্যোতি। 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে সরকার। নির্বাচিত সরকার না থাকায় সংসদের পরিবর্তে বিটিভিতে এ বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, যেখানে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা 5.5% এবং মূল্যস্ফীতি 6.5% মধ্যে রাখার আশা করেছেন তিনি। এবার আকার কিছুটা কমলেও জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় জানান অর্থ উপদেষ্টা। আরও জানাচ্ছেন এম এ আজিম। বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় শিরোনামে অন্তর্বর্তী সরকারের বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রমধর্মী। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটের চেয়ে ছোট আকারের বাজেট আগামী অর্থবর্ষের জন্য প্রস্তাব করছি। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা, যা আগের বছরের চেয়ে 7,000 কোটি টাকা কম। একই সঙ্গে বিগত সময়ে বাড়তে থাকা বাজেটের আকার প্রথমবার কমল। মোট বাজেটের 5,60,000 কোটি টাকাই ব্যয় করা হবে বেতন ভাতা, ভর্তুকি সহ দেশ পরিচালনায়। আর উন্নয়নের জন্য ব্যয় করা হবে 2,45,609 কোটি টাকা। পরিচালন ব্যয়ের 5,60,000 কোটি টাকার মধ্যে আবর্তক ব্যয় ধরা হয়েছে 4,98,000 কোটি টাকা। আর অভ্যন্তরীণ ঋণের সুদ 1 লাখ কোটি টাকা ও বৈদেশিক ঋণের সুদ 22,000 কোটি টাকা। উন্নয়ন ব্যয় বরাদ্দ 2,45,00,000 কোটি টাকার স্কিম 5,303 কোটি টাকা। এডিপি বহির্ভূত বিশেষ প্রকল্পে 7,751 কোটি, বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 2,30,000 কোটি, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে 2,555 কোটি টাকা ধরা হয়েছে। খরচের 7,90,000 কোটি টাকার 5,64,000 কোটি টাকা আসবে রাজস্ব আদায় থেকে, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড অন্তর্ভুক্ত কর 4,99,000 কোটি টাকা, এনবিআর বহির্ভূত কর 19,000 কোটি টাকা ও কর বহির্ভূত আয় 46,000 কোটি টাকা এবং বৈদেশিক অনুদান 5,000 কোটি টাকা ধরা হয়েছে। আয়ের পর বাজেটে ঘাটতি থাকছে 2,26,000 কোটি টাকা। ঘাটতি পূরণে 1,05,000 কোটি টাকা বৈদেশিক ঋণ ও 1,01,000 কোটি টাকা অভ্যন্তরীণ ঋণ নেয়ার পরিকল্পনা সরকারের। এবারের বাজেট সংসদে উপস্থাপন না হওয়ায় নাগরিকদের মতামত নেবে অর্থ মন্ত্রণালয়। মতামতের ভিত্তিতে চূড়ান্ত হওয়া বাজেট আগামী 23 জুনের পর যে কোনো দিন উপদেষ্টা পরিষদে অনুমোদন দেয়া হবে। পরে তা রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে আগামী 1 জুলাই থেকে কার্যকর হবে। জুলাই অভ্যুত্থানের পর যে আশায় আমরা বুক বেঁধেছিলাম তা খুব শীঘ্রই আমরা পূরণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। প্রস্তাবিত বাজেটের সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে যোগাযোগ ও পরিবহন খাত। এরপরই আছে বিদ্যুৎ ও জ্বালানি। প্রাধান্য দেওয়া হয় নবায়নযোগ্য জ্বালানি, তেল, গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগকে। পাশাপাশি শিল্প উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে অগ্রিম আয়কর ও 3% থেকে কমিয়ে 2% করা হয়েছে। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি 10,000 উদ্যোক্তাকে 1,000 কোটি টাকা ঋণও দেবে সরকার।
পিপিপি তহবিল রাখা হয়েছে ৫,০৪০ কোটি টাকা। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল মোহনা। এবারের প্রস্তাবিত বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ ৩২,৩৯২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এতে গত অর্থ বছরের তুলনায় বরাদ্দ কমেছে ২০% বেশি। এবছর বাড়বে না বিদ্যুতের দাম। আগামী ২০৪০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের শতকরা ৩০% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ইন্টিগ্রেটেড পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে এবং এর আওতায় আগামী ২০২৮ সালের মধ্যে ৩,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পরিচ্ছন্ন উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বাজেটে কিছুটা হলেও স্বস্তি পাবেন দেশি উৎপাদনশীল ব্যবসায়ীরা। শিল্প ও অর্থনৈতিক সেবায় ৫,০৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। শিল্প খাতে উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিকে উৎসাহিত করতে অগ্রিম আয়কর ৩% থেকে কমিয়ে ২% করা হয়েছে। এর আওতায় রয়েছে তৈরি পোশাক শিল্প, কৃষি, তথ্য প্রযুক্তি, চামড়া ও ওষুধ সহ পরিষেবা। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে প্রান্তিক পর্যায়ের ১০,০০০ উদ্যোক্তাকে দেওয়া হবে ১,০০০ কোটি টাকার ঋণ। বিনিয়োগ প্রকল্পে উৎসাহিত করতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তহবিল হিসেবে আগামী অর্থ বছরে ৫,০৪০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে এই বাজেটে। যদিও সরকারি বিনিয়োগে রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্প বাদ দেওয়া হয়েছে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ২০২৫-২৬ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে নাগরিকদের জন্য কিছু পণ্যে থাকছে সুখবর, আবার কিছু পণ্যে গুনতে হবে বাড়তি শুল্ক। যেমন দাম বাড়ার তালিকায় রয়েছে এসি, ফ্রিজ, মোবাইল ফোন, মোটরসাইকেল সহ বিভিন্ন পণ্যে। আর দাম কমার তালিকায় রয়েছে তরল দুধ, আইসক্রিম, স্যানিটারি ন্যাপকিন, কলম ও জ্বালানি তেল সহ বেশ কিছু পণ্য। বাজেটে এসব পণ্যের চিত্র তুলে ধরছেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। সরকার টেকসই, নিরাপদ, পরিশ্রমের টাকায় শখের বাড়ি বানাবেন। এ অর্থ বছরে বাড়াতে হবে বাজেট। রডের আমদানিতে ব্যাট ২০ থেকে ২৩% এবং উৎপাদনে বাড়ছে ২০%। এতে প্রতি টনে বাড়তি গুনতে হবে ১,৪০০ টাকা। ক্ষুধা মেটাতে চুলা জ্বালাতেও গুনতে হবে বাড়তি শুল্ক, কেননা এলপিজি গ্যাসে ব্যাট অব্যাহতি সুবিধা কমানো হয়েছে। এতে বাড়তে পারে এলপিজি সিলিন্ডারের দাম। খাবার সংরক্ষণ কিংবা ঠান্ডা পানি পানেও বাড়াতে হবে বাজেট। রেফ্রিজারেটরের ভ্যাট বাড়ছে ৭.৫% থেকে ১৫% পর্যন্ত। সেই সঙ্গে সমপরিমাণে এসিতেও বাড়ানো হয়েছে ভ্যাট। জ্যাম এড়ানো ও সময় বাঁচাতে মোটরসাইকেল কিনতেও দিতে হবে বাড়তি শুল্ক। হতাশায় ডুবে সিগারেট ফুঁকবেন, সেখানেও সুখ নেই। প্রতিবারের মতো এবারও সিগারেটে বেড়েছে শুল্ক। সম্পূরক শুল্ক হার ১৫০% থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০০%। এদিকে দাম বাড়ার তালিকায় রয়েছে মুঠোফোন, ব্যাটারি চালিত রিকশার যন্ত্রাংশ, লিপস্টিক সহ বিভিন্ন প্রসাধনী, ওয়ান টাইম প্লাস্টিক পণ্য, শেভিং ব্লেড। পোশাক কারখানা মালিকদের জন্য রয়েছে দুঃসংবাদ। দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত সুতায় বাড়ছে ভ্যাট। সেই সঙ্গে হেলিকপ্টারের যন্ত্রাংশ, চকলেট, মার্বেল, গ্রেনাইট, পাথরেও বাড়ানো হয়েছে শুল্ক। তবে বেশ পণ্যে রয়েছে সুখবরও। এগুলোর মধ্যে অন্যতম হলো তরল দুধ। প্যাকেটজাত তরল দুধে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া প্রস্তাবিত ২০২৫-২৬ বাজেটে এলএনজি আমদানিতে ১৫% ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব রয়েছে। শুল্ক কমছে জ্বালানি তেলও। ফুয়েল অয়েলের শুল্ক ৫% এবং অন্যান্য জ্বালানি আমদানিতে ১০% থেকে ৩% কমতে যাচ্ছে। নন অ্যালকোহলিক জুস আমদানিতে কমানো হয়েছে ৫০%। কলমে অব্যাহতি দেওয়া হয়েছে ভ্যাট। এছাড়া পরিশোধিত চিনি আমদানিতে টন প্রতি শুল্ক কমানো হয়েছে ৫০০ টাকা। আইসক্রিমে সম্পূরক শুল্ক ১০% থেকে কমিয়ে করা হয়েছে ৫%। স্যানিটারি ন্যাপকিন, বিদেশি জুতায় কমছে দাম। শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে ৩০ ইঞ্চির মনিটরে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫,৬৪,০০০ কোটি টাকা। এর মধ্যে এনবিআর থেকে আয় ৪,৯৯,০০০ কোটি আর অন্যান্য উৎস থেকে আসবে ৬৫,০০০ কোটি টাকা। আয়ের উৎসের মধ্যে মূল্য সংযোজন কর থেকে সর্বোচ্চ ১,৮৮,৫১৮ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। করমুক্ত আয় সীমা বাড়িয়ে করা হয়েছে ৩,৭৫,০০০ টাকা। আর জুলাই যোদ্ধারা ছাড় পাবেন ৫,২৫,০০০ টাকা পর্যন্ত। আরো জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। ২০২৫-২৬ অর্থ বছরের ৭,৯০,০০০ কোটি টাকার বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫,৬৪,০০০ কোটি টাকা।
এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,99,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে 65,000 কোটি টাকা সংগ্রহ করা হবে। প্রস্তাবিত রাজস্ব আয় আগামী 2025-26 অর্থ বছরে মোট 5,64,000 কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি, যা জিডিপি 9%। এর মধ্যে রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,99,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 65,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। এনবিআর নিয়ন্ত্রিত করসমূহের মধ্যে সর্বোচ্চ আয় ধরা হয়েছে মূল্য সংযোজন কর থেকে 1,88,518 কোটি টাকা, আর আয়, মুনাফা ও মূলধনের উপর কর থেকে আসবে 1,82,001 কোটি টাকা। এছাড়া সম্পূরক কর থেকে 68,244 কোটি আর আমদানি শুল্ক 51,438 কোটি টাকা। এনবিআর বহির্ভূত করের মধ্যে সর্বোচ্চ 11,886 কোটি টাকা আসবে নন জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রি থেকে, আর কর ব্যতীত আয়ের প্রধান খাত লভ্যাংশ ও মুনাফা 10,791 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে আগামী 3 অর্থ বছরের কর হার সম্পর্কে আগাম ধারণা দিয়েছেন অর্থ উপদেষ্টা, যেখানে করমুক্ত আয়সীমা বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে। জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা 5,25,000 টাকা। এছাড়া ন্যূনতম কর হার এলাকা নির্বিশেষে 5,000 এবং নতুন টিআইএন করলে ন্যূনতম কর দিতে হবে 1,000 টাকা। আর বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয়ে 5 লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। এ সময় 2015 সালের পর নতুন বেতন কাঠামো না হওয়ায় এবারের বাজেটে সরকারি কর্মজীবীদের বিশেষ সুবিধা বৃদ্ধিরও প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা। সার্বিকভাবে সরকারি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। এদিকে প্রস্তাবিত বাজেট বিগত সরকারেরই ধারাবাহিকতা বলে মনে করছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেটের মৌলিক বিষয়গুলোতেই গলদ রয়েছে। আর সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, বাজেটে কিছুটা পরিবর্তন এলেও কাঠামোগত পরিবর্তন হয়নি। বিস্তারিত আলিমুজ্জামান সাফনের রিপোর্টে। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটের সমালোচনা করে তিনি বলেন, রাজস্ব আয়ের সাথে আকারে সম্পৃক্ততা নেই। আগামীতে নির্বাচিত সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে। গুণগত দিক থেকে এই বাজেটে আমরা কোনো কিছু পরিবর্তন দেখিনি, শুধুমাত্র সংখ্যার সামান্য, কিন্তু ওই প্রিন্সিপাল কিন্তু একই রয়ে গেছে, যে ওদের যে কাঠামো কিন্তু একই রয়ে গেছে। সুতরাং এটা কিন্তু আগামী দিনের সরকারের জন্য খুব একটা সহজ কিছু হবে। এবারের বাজেটে কাঠামোগত কোনো পরিবর্তন হয়নি বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ কমানো উদ্বেগজনক। বৈষম্যহীন সমাজ গঠনে এবারের বাজেট সহায়ক হয়নি বলে মনে করছে সিপিডি। মূল বিষয়টা যে দর্শন বাজেটের, যে এখানে বৈষম্যবিহীন এর কথা, সমাজের কথা বলা হয়েছে, সেইটার প্রেক্ষিতে সেটা উদ্দেশ্যটার সাথে বাস্তবে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সব ক্ষেত্রে সেটা সাযুজ্যপূর্ণ হয় নাই। কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে তা বৈধ করদাতাদের নৈতিকভাবে আঘাত করবে বলে মন্তব্য করেন ডক্টর ফাহমিদা খাতুন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো নিয়ে জুলাই সনদ তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছে, মঙ্গলবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে শুরু হচ্ছে আলাদাভাবে দ্বিতীয় দফার সংলাপ। সোমবারের এ বৈঠকে 28টি রাজনৈতিক দল অংশ নিয়ে মতামত প্রকাশ করেছে। বিস্তারিত আলী আকাশের প্রতিবেদনে। যেহেতু সময়ের স্বল্পতা আছে, সোমবার বিকেলে ঐকমত্য কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠকে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই সনদ তৈরি করাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। তাই যেসব বিষয়ে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য হয়েছে সেগুলো নিয়ে তৈরি করা হবে জুলাই সনদ। বাংলাদেশ খেলাফত প্রধান উপদেষ্টা বলেন, বিভক্তির জন্য রাজনীতি সৃষ্টি করা হয়নি, রাজনীতি সৃষ্টি করা হয়েছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের মঙ্গলের জন্য। সেই সুযোগ যেন হারিয়ে না যায় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। অনেকগুলো বিষয় আছে, কাছাকাছি এসে গেছি, আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয় ওই ঐক্যমত্যের সুপারিশে। তো এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি। এ সময় প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে করা বৈঠকে সবচেয়ে বেশি আনন্দ পান বলে অনুভূতি প্রকাশ করেন। সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা হচ্ছে বলে স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। অত্যন্ত আনন্দিত হয়েছে যে কত গভীরভাবে আপনারা এটাতে গিয়েছেন, এবং শুধু ওনাদের সঙ্গে, কমিশনের সঙ্গে আলাপ করে না, নিজেদের ভেতরে আলাপ করেছেন
এবং আন্তরিকভাবে বুঝে আমাদেরকে বলার চেষ্টা করেছেন, আপনাদের সঙ্গে বিতর্ক করেছেন কমিশনের সঙ্গে। এবং প্রতিবারই যখন প্রফেসর আলী রিয়াজ আমার সঙ্গে কথা বলে উনি খুব উচ্ছ্বসিত হন। এটা আমাকে অত্যন্ত হৃদয়ে টাচ করে আমাকে, যে এরকম আগ্রহ নিয়ে সবাই যদি আমরা বসি নিশ্চয়ই একটু ভালো কিছু এর মধ্যে থেকে আসবে। রাজনৈতিক দলের পক্ষ থেকেই আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে নমনীয়তা, রাষ্ট্রীয় এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে যে নমনীয়তা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রদর্শন করা হয়েছে তা আমার কাছে মনে হয়েছে অভূতপূর্ব। এদিকে বিকেলে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, দ্রুতই জুলাই চার্টার করবে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশনের এ বৈঠকে অংশ নেন ২৮টি রাজনৈতিক দল। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে ২৩টি দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন দাবি করলেও ৩ দলের ভিন্ন অবস্থান বলে জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। সাংবিধানিক সংস্কার ছাড়া বাকি যে কোনো সংস্কার ১ মাসের মধ্যে সম্ভব উল্লেখ করে নির্বাচন ডিসেম্বরের বাইরে যাওয়ার কারণ নেই দাবি বিএনপির। এদিকে জুলাই সনদ তৈরির আগে নির্বাচন চায় না এনসিপি। আর জামায়াত বলছে ডিসেম্বর থেকে এপ্রিলেই হতে পারে জাতীয় নির্বাচন। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বেশি আনন্দ পাই যখন আপনাদের সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে সংবাদ মাধ্যমে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। সংলাপে গেল ৩ মাসে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের জায়গায় কতটুকু পৌঁছাতে পারল তার সারসংক্ষেপ দাবি করেন নেতারা। আমরা বলেছি সেই ৩ মাসের আলোচনার সারসংক্ষেপ কি? সংস্কার ইস্যু ছাপিয়ে বৈঠকে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনায় উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করে। প্রধান উপদেষ্টা বলছে ডিসেম্বর থেকে জানুয়ারি। আমরা বলেছি যে ডিসেম্বরে হলে ভালো, ডিসেম্বরের আগে কেন নয়? মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই ব্যাপারে মানুষের সংশয় দূর করতে পারেন। নির্বাচনের তারিখ এবং অন্যান্য যেটা আমরা বললাম বিচার এবং সংস্কার, সেগুলো সুনির্দিষ্ট রোডম্যাপটা ঘোষণা করে আমরা ৩০শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ চায় না তার দল। নির্বাচন কমিশন পুনর্গঠনেরও দাবি জানান তিনি। যেখানে জনগণ তার ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা, শাসন ব্যবস্থা পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পারবে, সেই জুলাই সনদ হওয়ার পরে একই সাথে আমরা তখন নির্বাচনের তারিখটি যাতে সরকার ঘোষণা করে আমরা সেই দাবি জানিয়েছি। কোনো সুনির্দিষ্ট তারিখে অনড় না থেকে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে এপ্রিলের যে কোনো সময়ে নির্বাচনের দাবি জানায় জামায়াতে ইসলামী। আমরা ফ্লেক্সিবল এবং আপনাকে কোনো ডেট আমরা নির্দেশও দিতে চাই না, ডিক্টেটও করতে চাই না। আপনি আমাদের সেন্টিমেন্ট অবশ্যই আজকে প্রকাশ পেয়েছে, আপনি বুঝেছেন। এর মাঝে ডিসেম্বর টু এপ্রিল একটা সুইটেবল টাইমে আপনি একটা ডেট দিলেই জনমনে যে এখন কিছুটা সংখ্যা এবং অস্বস্তি আছে, আমরা বিশ্বাস করি এটা কেটে যাবে। রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব কমিয়ে আনার তাগিদের পাশাপাশি বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে বলেও জানান নেতারা। তারা যাতে তাদের নিরপেক্ষতা বজায় রাখে, কোনো দল যাতে আসলে মনে না করে যে সরকার কারো কারোর প্রতি পক্ষপাত করছে, কোনো বিষয়ের প্রতি সংস্কারের চাইতে বেশি মনোযোগ দিচ্ছে। সব ইস্যুতে ঐক্যমত্য হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, এটিই গণতন্ত্রের সৌন্দর্য। ঐক্যমত্যে পৌঁছানো বিষয়গুলো দ্রুত বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হতে জুলাই সনদ করার আহ্বান জানান তিনি। কথা বলেন সংস্কার ও নির্বাচন নিয়েও। আমরা মনে করি ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা জাতীয় সংসদের খুবই সম্ভব এবং এর আগেই জরুরি ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী, সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐক্যমতের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি এবং সেই এমন কোনো সংস্কার নাই যেগুলো 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। মঙ্গলবার বেলা 11টায় ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আবারও বসবে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও এসআই লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। আর সাবেক এসআই নন্দ দুলাল সহ 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহালের পাশাপাশি সব আসামিকে 50,000 টাকা করে জরিমানা করা হয়। রায়ে সন্তোষ জানিয়েছে মেজর সিনহার পরিবার। আর এ রায় ভবিষ্যতের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে বলে জানান অ্যাটর্নি জেনারেল।
সাবরিনা মজুমদার রিপোর্টে বিস্তারিত। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পরপর 4টি গুলি গলায় পা দিয়ে চেপে ধরে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যু নিশ্চিত করে কয়েকজন পুলিশ সদস্য। ওই ঘটনায় করা মামলার বিচার শেষে 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও এসআই লিয়াকতকে মৃত্যুদণ্ড, 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 7 জনকে খালাস দিয়ে রায় দেন। ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে সোমবার আলোচিত এ মামলার বিচারিক আদালতের সেই রায় বহাল রাখেন হাইকোর্ট। ভবিষ্যতের জন্য এ রায় স্মরণীয় ও শিক্ষণীয় হয়ে থাকবে বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। মেজর সিনহা তার জীবন দিয়ে আরও অগণিত মানুষের জীবন রক্ষা করে গেছে এই মানুষরূপী প্রদীপ লিয়াকতদের হাত থেকে। হাইকোর্টের রায়ে সন্তুষ্টি জানিয়ে দ্রুত আপিল নিষ্পত্তি শেষে রায় কার্যকরের দাবি জানান সিনহার বোন। আমাদের তো আরো সামনে যেতে হবে, আরো কিছু পথ যেতে হবে, অ্যাপিলের ডিভিশন আছে। সো ওই ফেজগুলো পার করার পরে যেই দিন রায়টা কার্যকর হবে, যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয় এই রায়ের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। 3 বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আজকের এই রায়ে। এই মামলায় ওসি প্রদীপ লিয়াকত সহ সব আসামি কারাগারে আছেন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।